আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম। ওইটা হচ্ছে যে নাজমুল হাসান শান্ত বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। সে আপনার কোন শক্তি, কোন কোঠায়, কোন পাওয়ারে দলে অটু চয়েস হয়ে থাকে বারবার। আপনার যে দেখতে পাচ্ছেন যে বিগত কয়েক বছর ধরেই সে জাতীয় দলের ৩টা ফরম্যাটে ক্যাপ্টেন ছিল, যখন নাজমুল হাসান পাপন বুট সভাপতি ছিলেন। তো দেশের আগস্টে যখন আপনার রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হয়, তারপর সে আপনার বাজে পারফরমেন্সের কারণে, নাজমুল হাসান শান্ত বাজে পারফরমেন্সের কারণে টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান। তারপর সে আপনার বর্তমানে ওডিআই ফরম্যাটে সে ক্যাপ্টেন্সি করছে। সে ওডিআই ফরম্যাটে তার কি যোগ্যতা, কি অ্যাবিলিটি নিয়ে সে ক্যাপ্টেন্সি করছে, সেটা সে নিজেই ভালো জানে। আমার মনে হয় যে নাজমুল হাসান শান্তর কোনো দোষ নেই এখানে। নাজমুল হাসান শান্ত আপনার ওর ক্রিকেটটাই খেলছে। তো দেখেন, যেই প্লেয়ারটা আপনার বিপিএলে আপনার বরিশালের টিমের হয়ে সে বেঞ্চে বসে থাকে তার বাজে পারফরমেন্সের কারণে, সেই প্লেয়ারটা কিভাবে জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে সে ক্যাপ্টেন্সি করতেছে। এইখানে আমার মনে হয় যে বড় ধরনের আপনার ওর পিছনে ব্যাকআপ বা লিডারশিপ আছে, যারে যে ওরে সাপোর্ট দিতেছে রাজনৈতিকভাবে। তো আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আজকে আজকে আসলাম। ধরেন, যখন নাজমুল হাসান পাপনের নেতৃত্বে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল, সে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে যখন ক্রিকেটটা চলতো, তখন আপনার নাজমুল হোসেন শান্ত তিনটা ফরম্যাটে আপনার সে ক্যাপ্টেন ছিল, ওয়ানডে, টেস্ট এবং টি-20-তে। তারপর আপনার তখন তার বাজে পারফরমেন্সের কারণে সে দুইটা ফরম্যাট থেকে আপনার সরে দাঁড়াতে হয়। নাজমুল হোসেন শান্ত সে ঘরোয়া লিগে তার পারফরমেন্স সবকিছুই অনেক ভালো। বাট আপনি কি জানেন যে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলে আইসা, বাংলাদেশের সে একমাত্র প্লেয়ার নাজমুল হোসেন শান্ত যে নাকি জাতীয় দলে এসে আপনার ক্রিকেট খেলা শিখছে। আপনার পৃথিবীর বিভিন্ন দেশের প্লেয়াররা ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলে, ঘরোয়া লিগে, বিভিন্ন লিগে আপনার বিভাগীয় পর্যায়ে খেলে তারপর ভালো পারফরমেন্স করলে জাতীয় দলে ঢুকতে হয়। আর নাজমুল হোসেন শান্ত সে কোন পাওয়ারে, কোন কোঠায় সে জাতীয় দলে এসে এভাবে আপনার ম্যাচের পর ম্যাচ 0-0, 1-2-3 এরকমভাবে রান করে সে তার বেসিকটা ভালো করে নেওয়ার চেষ্টা করে, বা তারপরেও সে ব্যর্থ হয়। আপনার যখন রাজনীতিক প্রেক্ষাপটটা যখন চেঞ্জ হওয়ার আগের অবস্থা ছিল, তখন সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশের আপনার যে ওয়ানডে টি-20 ফরম্যাটের অধিনায়ক ছিল তখন সাকিব আল হাসান, তখন থেকেই সাকিব আল হাসান আপনার নাজমুল হোসেন শান্তকে সাপোর্ট করত। সাকিব আল হাসান নিজেও আপনার দেশের একটা বড় শক্তিশালী দল আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল। সে আপনার তখনকার সময় নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসানের আপনার দেখা গেছে তেলবাজি করতো। তখন সাকিব আল হাসানও তাকে অনেক সাপোর্ট করতো। সাকিব আল হাসানকে আপনার গণমাধ্যমের কর্মীরা একটা টক শোতে জিজ্ঞাসা করছিল যে বাংলাদেশের নেক্সট তরুণ প্রজন্মের মাঝে কে 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 ক্যাপ্টেন হওয়ার দাবিদার। তখন সাকিব আল হাসান বলছিল কি যে প্রথমে আছে নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান কেন ওই কথাটা বলছিলেন, কোন কারণে বলছিল, ওইগুলো আমি জানি না। বাট সে কিভাবে আপনার নেক্সট প্রজন্মের ক্যাপ্টেন হয়, এটা বর্তমান সাম্প্রতিক তার পারফরমেন্সে আপনারা দেখতে পাচ্ছেন। বাট যখন নাকি আপনার দেশে রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায়, জুলাইয়ের আগস্টের যে গণ অভ্যুত্থানের পর আপনার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যায়, তারপরও আপনার সাকিব আল হাসানের আপনার নিষেধাজ্ঞা জারি আসে বিভিন্ন ধরনের
রাজনৈতিক ব্যক্তিরা তাদের রাজনৈতিক ক্ষমতা হারায়, বাট একজনই ক্ষমতায় থেকে যায়, ওটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। তখনও সে তিনটা ফরম্যাটে ক্যাপ্টেন থেকে যায়। তারপরও আপনার যে সমন্বয়ক যারা আছে, দেশ দেশ নেতৃত্ব দিচ্ছেন, উপদেষ্টা যারা আছেন, আসিফ মাহমুদ আপনার বর্তমানে বোর্ডের দায়িত্বে আছেন, ক্রিকেট বোর্ডের, সেও তো ওইরকম কোনো পদক্ষেপ নেয় নাই আপনার নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে। সে এরকম বাজে ফর্মে আছে তারপরও, বাট ওদেরকে দেখছি যে সাকিব আল হাসানের বিভিন্ন বিভিন্ন ধরনের ইলিগেশন বা পদক্ষেপ নিতে, বাট ক্রিকেটটাকে আপনার ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে অনেক দেশের সাথে অনেক ভালো সিদ্ধান্ত নিতে হয়। কোনো ধরনের সিদ্ধান্ত নিতে আমি আজ পর্যন্ত দেখি নাই, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আপনার নেতৃত্ব দিচ্ছেন, ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন। তো এখন আপনার দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে সে ওয়ানডে অধিনায়ক, কি ওয়ানডে দলের অধিনায়ক, ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এখনো সে এত বাজে ফর্ম করে, এত বাজে ফর্মে থাইকা সে কিভাবে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেয়, এটার পিছনেও একটা বড় ধরনের কারণ রয়েছে, আমি আপনাদেরকে বলছি। এটা হচ্ছে ধরেন বাংলাদেশে যখন বিপিএল চলছিল, তখনকার আপনার নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স, তখন তাকে কোনো দলই কিন্তু আগ্রহী হয় নাই। বাট আপনার তামিম ইকবাল খান একা সিদ্ধান্ত নিয়ে ফরচুন বরিশালে ওকে পিক করে নাজমুল হোসেন শান্তকে। আপনার নাজমুল হোসেন শান্ত 2-3টা ম্যাচ খেলার পর তামিম ইকবাল বুঝতে পারছে যে ওরে দলে রাখলে দলের একটা বোঝা হয়ে যাবে ফরচুন বরিশাল। কোনো দিনও ওরে দলে রাখলে আপনার ফরচুন বরিশাল আপনার চ্যাম্পিয়ন হবে না। এই জন্য তামিম ইকবাল আবার সিদ্ধান্ত নেয় যে নাজমুল হোসেন শান্তকে বসায়া এখানে আরেকটা অলরাউন্ডার প্লেয়ার ঢুকিয়ে দলকে আরো চাঙ্গা করা যায়। তখন আপনারা সবাই জানেন যে নাজমুল হোসেন শান্তকে আপনার বেঞ্চে বসিয়ে রেখে তামিম ইকবাল খান যে রিশাদ হোসেনকে আপনার ওর পরিবর্তে খেলিয়ে আপনার বরিশালের টিম চ্যাম্পিয়ন হয়। এখানে আপনার মনে হয়, আমার যে ধারণা, তামিম ইকবাল আপনার খান পরিবার এখন বর্তমানে ক্রিকেট বোর্ডটাকেই আপনার শাসন করতেছে। ক্রিকেট বোর্ডটা খান পরিবারের কথায় উঠতেছে, বসতেছে। যখন সাকিবের রাজত্ব ছিল তখন তো সাকিবেরই ছিল। সাকিবের কারণে আপনার এই তামিম ইকবাল 2023 বিশ্বকাপ খেলতে পারে না, বিভিন্ন গণমাধ্যমে আপনারা শুনতে পারছেন। এখন এখন দেখতে পাচ্ছেন যে তামিম ইকবাল আপনার আরেকটা রাজনৈতিক দল করেন, সে এখন নতুন রাজনৈতিক দলে আসছে। এখন আপনার ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি, যখন ক্রিকেটটাই রাজনীতি চলে আসে ভাই, কিছু করার থাকে না। তো এখন নাজমুল হোসেন শান্তকে মনে হয় তামিম ইকবাল বলছে যে তুই তো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে, তো তুই এখন রেস্ট নে, আমি বিপিএল খেলি আমার সিলেকশন প্যানেল মতো প্লেয়ারদেরকে নিয়ে। পরে নাজমুল হোসেন শান্ত আপনার মনে হয় একটু রেস্টে ছিল, সাইলেন্টে ছিল। তো নাজমুল হোসেন শান্ত আমার মনে হয় যে তার পাওয়ারটা এতটুকুই যে যখন যার ক্ষমতা আসে তাদেরকে তেল মারে। হয়তো টাকা পয়সা আছে, বিভিন্নভাবে তেল মারে, বিভিন্নভাবে প্লেয়ারদেরকে আপনার নেগোশিয়েট করে। তো যাই হোক, তামিম ইকবাল খান বর্তমানে তার পিছনে সবচেয়ে বড় লিডারশিপ তামিম ইকবালই তাকে ক্যাপ্টেন্সি করে আপনার চ্যাম্পিয়ন ট্রফি দলে পাঠাইছে। আমার ধারণা মতে তামিম ইকবালই তাকে আপনার নেতৃত্ব দিচ্ছেন। তামিম ইকবালের চয়েসেই নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে গেছেন। আবার তামিম ইকবাল যদি চাইতো যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে থাকবে, অবশ্যই থাকতে পারতো, বাট এটা আর হয় নাই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাম্পিয়ন ট্রফির যে ফার্স্ট ম্যাচটা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফ্ল্যাট যে ম্যাচটা গড়াইছে, সেই ম্যাচটাকে কেন্দ্র করে বড় একটা সমস্যা হয়েছিল। ওইটা হচ্ছে যে বাংলাদেশের টিম যখন আপনার পরের দিন যে ম্যাচটা খেলবে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ার এগেনস্টে, তখন আপনার যে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, তামিম ইকবাল আপনার আগের দিন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে গিয়ে মানে আপনার ক্রিকেট টিম সবাইকে নিয়ে সে আপনার ডিনার করে। যে ডিনারটা করেছিল ওইটা আপনার ফ্যাট চর্বিযুক্ত খাবার ছিল। ওই ধরনের খাবার খেয়ে আপনার পরের দিন কোনো প্লেয়ার 50 ওভারের ম্যাচ ফিল্ডিং করে বা ব্যাটিং করে, মানে টোটাল 100 ওভার ব্যাটিং ফিল্ডিং করার মতো এনার্জি শরীরে থাকে না।
কারণ আমি নিজেও একজন ক্রিকেটার। আমি আপনার সাবেক ক্রিকেটার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিভাগীয় পর্যায়ে ক্রিকেট খেলছি। নিজেও জানি যে আসলে ওয়ানডে ফরম্যাটে আপনার ক্রিকেটটা খেলতে গেলে আপনার ফিটনেস লেভেল এবং আপনার এনার্জি কতটা দরকার। আপনার দেখা গেছে যে আপনি টি-টোয়েন্টি খেলেন সমস্যা নাই, ওরকম ফিটনেস না থাকলে নো প্রবলেম। বাট ওয়ানডে ফরম্যাট এবং টেস্ট ফরম্যাট খেলতে গেলে আপনার অবশ্যই ফিটনেসটা ভালো থাকতে হবে। যেরকমটা আপনার যে দেখছেন যে শুভমান গিলের যে ফিটনেসটা, ও খাবার ডায়েট কন্ট্রোল কিভাবে করেন, বিরাট কোহলির তার খাবারের মেনু কিভাবে আপনার কন্ট্রোল করে থাকেন, এই জন্য তারা দেশ সেরা এবং বিশ্ব সেরা ক্রিকেটার হতে পেরেছে। আপনার তামিম ইকবাল খান যে কাজটা করেছে, যে আগের দিন আপনার ওদেরকে সবাইকে নিয়ে দুবাই একটা হোটেলে আপনার ফ্যাটযুক্ত খাবার, আপনার বিরিয়ানি, তারপর বিভিন্ন ধরনের আইটেম ফ্যাট তৈলাক্তযুক্ত খাবার খেয়েছে, সবাইকে খাওয়ানো হয়েছে বা ওরা সবাই একসাথে ডিনার করছে। তো যাই হোক, খাবার খাওয়া তো ভালো, খারাপ না, ভালোই। তো সেই ক্ষেত্রে আসলে তামিম ইকবালের আমার মনে হয় এই কাজটা ঠিক হয় না। আমি বলতে চাচ্ছি যে ওদেরকে নিয়ে অন্য খাবার খেতে পারতো, যেটা তাদের জন্য ভালো হইতো, বা পরের দিন ম্যাচ খেলতে গেলে ওটা তাদের জন্য ভালো ইফেক্ট বয়ে আনতো। তো যাই হোক, ওই ফলের ওই ম্যাচের রেজাল্টটা, পরের দিনের ম্যাচের রেজাল্টটা তো দেখতে পারছেন যে যে তাওহিদ হৃদয় 100 রান করতে গেলে গিয়ে কতবার ইনজুরি হয়েছে, কতবার মাটিতে লুটিয়ে পড়েছে, কতবার কান্না করেছে, কতবার মেডিকেল টিম এসে তাকে সুস্থ করে আবার তাকে দাঁড় করিয়ে 100 করাইছে। তো আসলে এরকম ফিটনেস কেন হয়েছে আপনারা এখন তো বুঝতে পারছেন, যে এই ধরনের খাবার যারা এখন ডায়েট কন্ট্রোল করে, তৈলাক্তযুক্ত খাবার ডায়েট কন্ট্রোল যারা করে, ওরা আসলে বেসিক্যালি আপনার দেখা গেছে যে ক্রিকেট ম্যাচটাকে ওইরকমভাবে ভালো করে খেলতে পারে না। তো আপনারা রিসেন্টলি গতকাল একটা ম্যাচ দেখেছেন, যে আপনার ম্যাচটা হচ্ছে যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা, এবারে চ্যাম্পিয়ন ট্রফির আপনার সবচেয়ে দুর্বল দলটা ছিল আপনার ইয়া অস্ট্রেলিয়া। তো গতকাল যে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি ছিল, ইংল্যান্ড আপনার অনেক ভালো রান করেছে আপনার লাহোরে, পাকিস্তান লাহোরে যে ম্যাচটি হয়েছিল ইংল্যান্ড মধ্যকার অস্ট্রেলিয়ার, সেই ম্যাচে আপনার ইংল্যান্ডে আপনার যে পরিমাণ রান করেছে, যথেষ্ট রান করেছে। 351 রান করেছে 50 ওভারে, 351 রান আপনার করে 352 রানের টার্গেট দিয়েছে আপনার অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ড আপনার ব্যাটিংটা খুব ভালো করেছে, বাট বোলিং লাইন আপ ইংল্যান্ডের খুবই বাজে ছিল। তো এই আপনার পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির যে ধরনের আপনার পিচ বা স্টেট পিচ তৈরি করা হয়েছে, ওই পিচের আপনার অনুযায়ী অ্যাভারেজ অনুযায়ী ইংল্যান্ডের রানটা যথেষ্ট ছিল। বাট ওই দিন আপনার বিশ্ব রেকর্ড গড়ে জশ ইংলিশ এবং ম্যাক্সওয়েল ম্যাচটাকে আপনার ফিনিশ করে দেয়। 352 রান করে তারা জয় তুলে নেয়। তারা চ্যাম্পিয়ন ট্রফিতে দীর্ঘ 12 বছর পর জয়ের দেখা পেল টিম অস্ট্রেলিয়া। তো এর আগে ইংল্যান্ড ব্যাট করতে নেমে আপনার বেন ডাক্ট নামে আপনার ইংল্যান্ডের নতুন একটা উদীয়মান ব্যাটসম্যান, যার পারফরমেন্স এবং ফর্ম বর্তমান সময়ে সবচেয়ে ভালো, সে আপনার গতকাল আপনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 165 রানের দুর্দান্ত একটা টর্নেডো ইনিংস খেলে। ওইখানে আপনার সে 15টি চার এবং 7টি ছক্কা মারে। তো তার ম্যাচটি সুন্দর দেখার মতো ছিল। তো এরকম লেভেলের আপনার যে আমাদের বাংলাদেশ টিমের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টপ অর্ডার। টপ অর্ডারে আপনার আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি ফেলোয়ার হচ্ছে।